নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন গল্প। আজকের গল্পের নাম কুয়াশায়। লিখেছেন প্রখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্র। আসুন শোনা যাক এখন গল্পটি। হ্যারিসন রোড ও আমহা স্ট্রিটের মোড়ে নেমে অত্যন্ত বাঁকা চোরা কটি গলিপথ পার হয়ে হঠাৎ একটি ছোট্ট রেলিং ঘেরা জমি কোনো দিন কেউ হয়তো আবিষ্কার করতে পারে, অনেকে করেছেও। আবিষ্কার কথাটার ব্যবহার এখানে নিরর্থক নয়, কারণ অত্যন্ত কুটিল গোলক ধাঁধায় ঘোরবার পর ক্লান্ত পথিকের কাছে ঠিক আবিষ্কারের বিস্ময় নিয়েই এই সামান্য জমিটুকু দেখা দেয়। পুরানো নোনাধরা ইটের মান্ধাতার আমলের তৈরি বাড়িগুলি এই সামান্য রুগ্ন ঘাসের শয্যাটিকে কারাগারের প্রাচীরের মতো ঘিরে আছে। দেখলে কেমন মায়া হয়। ওর ঘাসগুলির বিবর্ণতায় যেন পৃথিবীর দিগন্ত বিস্তৃত প্রান্তরগুলির বিচ্ছেদের কান্না আছে। মিউনিসিপ্যালিটির বাঁধানো দপ্তরে এই জমিটুকুর বড় গোছের একটা নাম নিশ্চয়ই আছে। সে নাম আমরা জানি না, জানবার প্রয়োজনও নেই। নিকটবর্তী থানার পুরানো খাতায় এই ভূখণ্ডটিকে জড়িয়ে যে বিবরণ লিপিবদ্ধ আছে তাই নিয়ে আমাদের কাহিনী। পুলিশের লোকেদের সম্বন্ধে যত রকম নিন্দাই বাজারে চলুক না কেন, ভাবপ্রবণতার অপবাদ তাদের নামে এখনো কেউ বোধহয় দেয়নি। তাদের বিবরণ সাহিত্য হবার কোনো দুরাশা রাখে না। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনাকে প্রতিদিনের শেয়ার মার্কেটের রিপোর্টের মতো বর্ণহীন ও নিরস করে লিখবার দুর্লভ বিদ্যা তাদের আয়ত্তে। তবু এই সামান্য রেলিং ঘেরা 3 কাঠা পরিমাণ জমিটির ভেতরে 10 বছর আগে শীতের এক কুয়াশাচ্ছন্ন প্রভাতে এমন একটি ব্যাপার ঘটেছিল যা তাদের নির্লজ্জ কলমে নিষ্ঠুর আঁচড় সয়েও আজও বুঝি রহস্যমণ্ডিত হয়ে আছে। চারিদিকের জীর্ণ বাড়িগুলি থেকে ততোধিক জীর্ণ যে মানুষগুলি আজ সন্ধ্যার ক্ষণিকের অবসরে এই ছোট জমিটুকুকে দুর্বল নিঃশ্বাস নিতে আসে, তারা অনেকেই হয়তো সে কথা আজ ভুলে গেছে, কিংবা না ভুললেও স্মৃতির পুরানো পাতা সযত্নে তারা চাপা দিয়েই রাখে। উল্টে দেখবার ইচ্ছা বা অবসর কিছুই তাদের নেই। তবু এখনো কেউ কেউ ছেলে মেয়েদের লোহার রডের তৈরি দোলনার কাছে এসে থমকে দাঁড়ায়। 10 বৎসর আগের একটি প্রভাতের কথা ভেবে হয়তো শিউরেও উঠে। প্রভাত সূর্যের আলো সেদিন তখনও ওই জমিটুকুর ঘন ধোঁয়াটে কুয়াশাকে তরল করবার সুযোগ পায়নি। সেই অস্পষ্ট দেখা গেছিল ছেলেদের দোলনার ওপরকার দণ্ড থেকে কণ্ঠে মলিন দোরকা জড়ানো একটি নারীর মৃতদেহ ঝুলছে। মেয়েটি কিশোরী নয়, কিন্তু পূর্ণ যৌবনাও তাকে বুঝি বলা চলে না। পরনে তার বিধবার মলিন বেশ, কিন্তু গলায় তার একটি সোনার হার। তা থেকে ও তার মুখ দেখে ভদ্র গৃহস্থ পরিবারের সঙ্গে তার সম্পর্ক অনুমান করা কঠিন নয়। মাথার দীর্ঘ রুক্ষ চুলের রাশ তার মুখ চেয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারই ভিতর তার ঈষৎ বিকৃত মুখ যারা দেখেছে তারা কখনো তা ভুলতে পারবে বলে মনে হয় না। সে মুখের অসীম ক্লান্তি ও অসহায় কাতরতা মৃত্যুও যেন মুছে দিতে পারেনি। খবর পেয়ে পুলিশের লোকের আসতে দেরি হয়নি।
এ সমস্ত ব্যাপারে যা দস্তুর তা করতেও তারা ত্রুটি করেনি। তবু এই মৃত্যু রহস্যের কোনো কিনারি শেষ পর্যন্ত হলো না। যে কুয়াশার মাঝে মেয়েটির জীবনের পরিসমাপ্তি ঘটেছিল, তারই মতো দুর্ভেদ্য রহস্য তার সমস্ত অতীত জীবনের ইতিহাস আচ্ছন্ন করে রইল। এই মৃত্যুর লজ্জা ও গ্লানি গায়ে পেতে নেবার জন্য কোনো আত্মীয় স্বজন তার থাকলেও এগিয়ে এলো না। নামহীনা গোত্রহীনা পৃথিবীর অপরিচিতা হতভাগিনী নারীদের এক প্রতীকী বুঝি সেদিন নিশান্তের অন্ধকারে এই রেলিং ঘেরা জমিটুকুর নির্জনতায় উদ্বন্ধনে সকল জ্বালা জুড়িয়েছে ভাবতে পারতাম, কিন্তু তা সত্য নয়। এই শোচনীয় সমাপ্তির কোথাও একটা আরম্ভও ছিল। এই নিদারুণ কাহিনীর গোড়াকার পরিচ্ছেদগুলি জানতে হলে 13 বছর আগেকার চক মেলানো যে বিশাল বাড়িটিতে প্রবেশ করতে হবে, তার দেউড়ির দারোয়ান থেকে জীর্ণ দেওয়ালের প্রত্যেক ফাটলে অস্তমিত গৌরবের চিহ্ন সুস্পষ্ট। বৃদ্ধা রূপসীর মতো আজও তার গায়ে অতীত গৌরবের দিনের অলঙ্কারের দানা মেলায়নি। তার লোল চর্মের মালিন্যকে ব্যঙ্গ করে আজও সে চিহ্নগুলি মানুষের চোখকে ব্যথিত করে। জীর্ণ শতচ্ছিন্ন মলিন উর্দি পরে আজও পুরানো দিনের বৃদ্ধ দরোয়ান দরজায় পাহারা দেবার ছলে বসে বসে ঝিমোয়। পাহারা দেবার আর তার কিছু অবশ্য নেই। বড় রাস্তার ওপর বাড়ির আসল দেউড়ির দিক পূর্বতন উত্তরাধিকারী দেনার দায়ে অনেক দিনই বেচে দিয়েছেন। গলির ওপর আগের আমলের খিড়কি দরজাই এখন একটু অদল বদল করে দেউড়িতে পরিণত হয়েছে। সে দেউড়ি পার হয়ে সেকালের বাঁধানো আঙিনা অতিক্রম করে যে মহলে পৌঁছানো যায়, চারদিক থেকে সংকুচিত হয়ে এলেও তার আয়তন বড় কম নয়। মৌচাকের মতো সে মহলের কুঠরির পর কুঠরি এখনই গুনে ওঠা ভার, কিন্তু পাহারা দেবার সেখানে কিছু নেই। অধঃপতিত প্রাচীন জমিদার বংশের দরিদ্র উত্তরাধিকারীরা সেই অসংখ্য কুঠুরির পর কুঠুরিতে ভিড় করে বাস করে। কারুর সঙ্গে কারুর তাদের বিশেষ সম্পর্ক নেই। অতীত দিনের স্মৃতি ছাড়া সযত্নে রক্ষা করবার মতো মূল্যবান জিনিসেরও তাদের একান্ত অভাব। তবু চিরদিনের রেওয়াজ মতো বৃদ্ধ দারোয়ান বসে থাকে এবং তারই পাশের কুঠুরিতে ব্যস্ত কলরবের পরিবর্তে সে যুগের শেষ চিহ্ন এ পরিবারের বিশ্বাসী সরকার মহাশয়ের তামাক খাবার মৃদু শব্দ শোনা যায়। যৎসামান্য যে জমিদারি এখনো অবশিষ্ট আছে, তিনি একাকেই তার তত্ত্বাবধান করেন ও বর্তমানের অসংখ্য উত্তরাধিকারীদের মধ্যে তারই যৎসামান্য আয় বন্টন করবার বন্দোবস্ত তাকে করতে হয়। অন্দর মহলের হেসেল ও বাহিরের এই একক সরকার মহাশয়ের দপ্তর এই বৃহৎ বিচ্ছিন্ন পরিবারের একান্নবর্তিতার এই দুটি চিহ্নই এখনো বর্তমান। সরকারের দপ্তর একান্ত সংকুচিত হয়ে এলেও হেসেল প্রকাণ্ড। পূর্বতন কর্তার উইলের নির্দেশ মতে জমিদারির আয়েই তা চলে। বিরাট মহলের সমস্ত কুঠুরির অধিবাসীদের দুবেলা এখন শুধু তার সঙ্গে আহারের সম্পর্কটুকু আছে, কিন্তু সে সম্পর্কের গুরুত্ব বড় কম নয়। তিনটি বড় উনুন দিবারাত্র সেখানে নিভতে পায় না। মোক্ষদা ঠাকুরুন দাঁতে গুল দিতে দিতে চরকির মতো রাত দিন ঘুরে বেড়ান। হ্যাঁ গা রামের মা, এই কি চাল ধোবার ছিরি, একবার কলে বসিয়েই তুলে এনেছ বুঝি?
তারপর আর এক পাক ঘুরে এসে বলেন, না, যার জন্ম তুই আর রাখতে দিবি না বিন্দি। ওটা যে আসবটিল, নিরি মিশি হেসেলের কুটনোগুলো কুটলি তো ওতে। তোর আক্কেল কবে হবে বলতে পারিস? পিছন দিকে ঘুরে বলেন, তবেই হয়েছে মা, তোমার মতো নির্বিড়ে লোককে কুটনো কুটতে দিলেই এ বাড়ির লোক খেতে পেয়েছে। আজ সন্ধ্যের আগে আর রান্না নামবে না। মেয়েটি লজ্জিত হয়ে আরো দ্রুত হাত চালাবার চেষ্টা করে। মোক্ষদা ঠাকরুন আবার বলেন, তোমার নামটা আবার ভুলে গেলাম ছাই। মেয়েটি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, সরমা। হ্যাঁ হ্যাঁ, সরমা। আমার ভাগ্নে বউয়ের নামও যে ওই, ঠিক তোমারই মতো নামে চেহারায় হুবহু কি হতে হয় মা। রূপে গুণে কি বলবো মা, একেবারে লক্ষ্মী ঠাকরুনটি ছিল। মুখে এক খামচা গুল দিয়ে তিনি আবার বলেন, দিদির পোড়া কপালে অমন গুণের বউ বাঁচবে কেন? স্বামীর কোলে মাথা রেখে ছেলে বুকে করে লবডঙ্কা দেখিয়ে চলে গেল। তারপর হঠাৎ সংকুচিত মেয়েটির সিন্দুরবিহীন সীমান্ত রেখার দিকে চোখ পড়াতেই বোধহয় কথাটা পাল্টে নিয়ে তিনি বলেন, অত সূক্ষ্ম কাজে চলবে না মা। বলতে নেই, তবে এ রাবণের গোষ্ঠী রান্না মোটামুটি না সারলে কি হয়? হাত চালিয়ে নাও, হাত চালিয়ে নাও। ও খোলা টোলা একটু আধটু থাকলে আসবে যাবে না। পরক্ষণে মোক্ষদা ঠাকরুনকে নূতন দিকের তত্ত্বাবধানে যেতে হয়। সরমা যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সারবার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ তার নির্বিঘ্নে কাজ করার অবসর মেলে না। ওদিক কুটনো হচ্ছে না, গরুর জামনা কাটছো বাছা। দুমদাম করে যা হোক করলেই তো হয় না। গরু বাছুর নয়, মানুষে খাবে। সরমা চকিত ভীত হয়ে চোখ তুলে তাকায় এবং চিনতেও তা দেরি হয় না। গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে গেরুয়া কাপড় পরা এই বিশালকায় স্ত্রীলোকটির সাথে ঘনিষ্ঠ পরিচয় না হলেও এই কয়দিনেই সে তাকে ভয় করতে শিখেছে। ক্ষান্তপিসি বলে, তিনি সাধারণত পরিচিত, কিন্তু হেসেলের মেয়েরা গোপনে বলে সে পাই, এবং বোধহয় অন্যায় করে না। স্ত্রীলোকটির চেহারায়, ব্যবহারে, কথায় বার্তায় এমন একটি পুরুষ জবরদস্ত ভাব আছে যা দেখলে স্বভাবতই ভয় হয়। ক্ষান্তপিসি অত্যন্ত কটু কণ্ঠে এবার বলেন, হাঁ করে তাকিয়ে আছো কি? ইংরেজি ফার্সি বলিনি, বাংলা কথাও বোঝো না? সরমা থতমত খেয়ে তাড়াতাড়ি অথচ পরিপাটি করে কুটনো করবার অসম্ভব চেষ্টায় মনোনিবেশ করে, কিন্তু রাশিকৃত তরকারির দিকে চেয়ে তার ভয় হয়। সত্যই এক বেলার মধ্যে তার সেরে ফেলবার কোনো সম্ভাবনা সে দেখতে পায় না। ক্ষান্তপিসি তাড়াতাড়ি সেখান থেকে নড়বারও কোনো লক্ষণ নেই। অনেকক্ষণ ধরে ভ্রু কুঞ্চিত করে তাকে বিশেষভাবে নিরীক্ষণ করে হঠাৎ তিনি বলেন, তুমি আমাদের ফটকের বউ নাগা? কথাটা বুঝতে না পেরে সরমা অবাক হয়ে মুখ তুলে চায়। তার মৃত স্বামীর নাম সে জানে, এবং তা ফটকে নয়। ক্ষান্তপিসি তার বিস্ময় দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আকাশ থেকে পড়লে কেন বাছা? চোখের মাথা তো খাইনি যে একবার দেখলে চিনতে পারবো না। সেই তো ধুলো পায়ে ফিরে এসে ফটকে আর মাথা তুললে না, এক রাত্রে কাবার। তারই বউ না তুমি? এবার সরমা মাথা নিচু করে থাকে। এ বাড়িতে তারই মতো আরও এক হতভাগিনীর জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে বিশ্বাসযোগ্য নয়। বিয়ে যখন তার হয়েছে
তখন সে 13 বছরের বালিকা মাত্র, এবং তখনকার দুর্দিনের পরিচয়ে স্বামীর সকল সংবাদ তার জানবার কথাও নয়। তবু এ বাড়িতে তার স্বামীর ডাকনাম যে ওই ছিল, এখন আর তা বুঝতে বাকি থাকে না। ক্ষান্ত পিসি খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলেন, কি কপাল করেই এসেছিলে বাছা, ফটকের মার সংসারটা ছাড়খাড় হয়ে গেল। তার ভাগ্য সম্বন্ধে এই উপাদেয় মন্তব্যগুলি সরমাকে আর কতক্ষণ সহ্য করতে হতো বলা যায় না, কিন্তু মোক্ষদা ঠাকরুন হঠাৎ ফিরে আসায় সে রেহাই পায়। তুই আবার এখানে ফফর দালালি করতে এলি কেন বলতো ক্ষান্ত, বলে মোক্ষদা ঠাকরুন এসে দাঁড়ান। তারপর সরমাকে দেখিয়ে বলেন, একে নির্বিড়ে মানুষ, তার ওপর তোর বক্তৃতা শুনতে হলে এ বেলায় আর ওকে কুটনো শেষ করতে হবে না। বাড়ির মধ্যে এই এক মোক্ষদা ঠাকরুনের সামনেই ক্ষান্ত পিসির সব আস্ফালন শান্ত হয়ে যায়। ভেতরে ভেতরে মোক্ষদা ঠাকরুনের কর্তৃত্বের হিংসা করলেও তার কাছে ক্ষান্ত পিসি কেন বলা যায় না একেবারে কেঁচো হয়ে থাকেন। একগাল হেসে আপ্যায়িত করবার চেষ্টা করে ক্ষান্ত পিসি বলেন, ফফর দালালি করব কেন দিদি, চিনি চিনি মনে হলো তাই শুধোচ্ছিলুম। তুমি কি আমাদের ফটকের বউ? সেই এতটুকু বিয়ের কোণেটি দেখেছিলুম, আর তো তারপর আসেনি। অত্যন্ত চটে উঠে মোক্ষদা ঠাকরুন বলেন, তোর আক্কেল অমনি বটে, শুধোবার আর কথা পেলি নে। অপ্রস্তুত হয়ে ক্ষান্ত পিসির স্বরে পড়তে দেরি হয় না, একা তোমার কর্ম নয় মা, বলে আরেকটি বটি টেনে নিয়ে মোক্ষদা ঠাকরুন সরমার সঙ্গে কুটতে বসে যান। সরমা হাঁপ ছেড়ে বাঁচে। ছেলেবেলা মার সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে সরমাকে একবার এক ধর্মশালায় থাকতে হয়েছিল। ঘরে ঘরে অগণন যাত্রীর ভিড়, একই বাড়ির ভেতর পাশাপাশি তাদের ছোট ছোট সংসার দুদিনের জন্য পাতা হয়েছে, অথচ কারুর সঙ্গে কারুর সম্বন্ধ নেই। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো বৃহৎ পরিবারের লোকে বাড়ি গম গম করছে, অথচ ভেতরে একান্তে অপরিচিত পরস্পরের প্রতি নিতান্ত উদাসীন মানুষের দল। এ বাড়িতে কদিন বাস করে সরমার অস্পষ্টভাবে সেই ধর্মশালার কথাই মনে পড়ে বারবার। এ যেন চিরন্তন একটা ধর্মশালা। ভোরের আলো দেখা দিতে না দিতে এ বাড়ির হট্টগোল শুরু হয়। ঘরে ঘরে বিভিন্ন সংসারের জীবনযাত্রার কলরব। উঠানে পরিচিত অপরিচিত বালক, বৃদ্ধ বৃদ্ধার হাট। হেসেলে তো যোগ্য বাড়ির মতো ব্যস্ততা লেগেই আছে। দুপুরের খাওয়ার পাট চুকাতে না চুকাতেই রাত্রের আহারের আয়োজন শুরু হয়ে যায়। সমস্ত সংসার যাত্রাটা বিরাট কলের চাকার মতো অমোঘভাবে চলে, অবশ্য অত্যন্ত পুরনো ভাঙা তৈলবিহীন কলের চাকার মতো, এবং তারই কোথায় একটি ছোট অংশের মতো আটকে গিয়ে সরমার সারা দিন নিঃশ্বাস ফেলবার অবসর পায় না। গভীর রাত্রে সমস্ত কাজ শেষ করে মোক্ষদা ঠাকরুনের সঙ্গে নীরবে ছোট একটি কুঠুরিতে যখন মলিন একটি শয্যায় সে শুতে যায়, তখন ক্লান্তিতে তার চোখের পাতা জড়িয়ে এসেছে। নিজের মনের সঙ্গে দুদণ্ড মুখোমুখি হয়ে বসবার তার আর উৎসাহ বা অবসর কিছুই নেই। তবু সরমার দিন ভালোই কাটে, অন্তত দুঃখ করবার কিছু আছে, এ কথা কোনো দিন তার মনে হয়নি। বিধবা হবার পর কবছর তার বাপের বাড়িতে কেটেছে। বাপ মা মারা যাবার পর ভাইয়ের গলগ্রহ বলেই তাকে যে শ্বশুর বাড়িতে নামিয়ে দিয়ে গেছে,
এই কথা সে জানে এবং তার জন্যেও তার কোনো ক্ষোভ নেই। শিথিল সিন্দুর মুছলে বধূ ও কন্যারা হেসেলে আশ্রয় পায়, এ বাড়ির সনাতন নিয়ম। সেই নিয়ম অনুসারেই শ্বশুরবাড়িতে পা দেবা মাত্র রন্ধনশালার বিরাট চক্রে সে জড়িয়ে গেছে এবং পরিশ্রমে এখানে যতই থাক সে চক্রের সঙ্গে আবর্তনে দিন ও রাত্রি যে তার নিশ্চিন্তভাবে পার হয়ে যায়, এইটাই তার পরম শান্তি। হেসেলের বাধা জীবনযাত্রাতেও বৈচিত্র্যের একেবারে অভাব আছে বলা যায় না। দোতলার পূর্ব দিকের কোণের ঘরের বউটি ভারী মিশুক। সকাল হতে না হতে একটা বাটিতে খানিকটা বার্লি গুলে নিয়ে এসে হয়তো বলে, দাও তো ভাই উনুনে একটু তাতিয়ে, ছেলেটার রাত থেকে জ্বর। সুরমা তাড়াতাড়ি বার্লি ফুটিয়ে এনে দেয়। বউটি যাবার সময় বলে, দুপুরে পারো তো একবার যেও না ভাই, একটু কথা আছে। সরমা ঘাড় নেড়ে জানায়, যাব। বউটি যেতে না যেতে পাশ থেকে কটু কণ্ঠে ব্যঙ্গ করে হেসেলের আরেকটি মেয়ে বলে, একটু চেয়েও না ভাই, কথা আছে। কথা মানে তো ছেলের কাঁথাগুলো সেলাই করিয়ে নেওয়া। খুব ধরিবাজি বউ যা হোক, তোকেও যেমন হাবা মেয়ে পেয়েছে তাই নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেয়। কথাগুলো যে একেবারে মিথ্যা নয় তা সরমাও কিছু কিছু বোঝে, তবু সলজ্জভাবে একটু হেসে বলে, না না, নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেবে কেন? একলা মানুষ, ছেলে পুলে নিয়ে সামলাতে পারে না, তাই। সরমাকে কথাগুলো আর শেষ করতে হয় না। নলিনী খড়খড় করে বলে ওঠে, আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে, আর তোমায় কিছু বলবো না। তোমার এত দয়া মায়া গতর থেকে করগে যাও না, আমার যাওয়াই ঝক মারি। তারপর রাগে গড়গড় করতে করতে নলিনী চলে যায়। সরমা মনে মনে একটু হেসে চুপ করে থাকে। নলিনী মেয়েটিকে এই কদিনে সে বেশ ভালো করেই চিনেছে। বয়স নলিনীর তার চেয়ে বিশেষ বেশি নয়, কিন্তু দেহের অস্বাভাবিক শীর্ণতার জন্য তাকে অনেক বড় দেখায়। তার শুকনো শীর্ণ মুখে বিরক্তি যেন লেগেই আছে। প্রসন্ন মুখে তাকে কখনো কথা বলতে এ পর্যন্ত সে শোনেনি। তবু এই উগ্র মেয়েটির কঠিনতার অন্তরালে কোথাও যেন গোপন স্নেহের ফল্গুধারা প্রকাশের সুযোগের অভাবে রুদ্ধ হয়ে আছে বলে সরমার মনে হয়। প্রথম যেদিন যেভাবে তার সঙ্গে আলাপ হয়েছিল সে কথা মনে করলে এখনো সরমার হাসি পায়। সবে সেদিন সে এ বাড়িতে এসেছে। মোক্ষদা ঠাকুরনের জিম্মায় সরকার মশাই তাকে অন্দরমহলে এসে রেখে গেছেন। সারাদিন অপরিচিত লোকের মাঝে মোক্ষদা ঠাকুরনের ফরমাসে ছোটোখাটো হেসেলের কাজ সে করেছে, কিন্তু আলাপ কারুর সঙ্গে তার বিশেষ হয়নি। মোক্ষদা ঠাকুরনের ভোলা মন রাত্রে সকলের খাওয়া দাওয়ার পর সরমার শোবার জায়গার ব্যবস্থা যে করা দরকার এই কথা তার বোধহয় মনেই ছিল না। লজ্জায় সরমা সে কথা কাউকে জিজ্ঞাসা করতেও পারেনি। একে একে সবাই হেসেল ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও সে হতাশভাবে রান্নাঘরের একধারে চুপ করে দাঁড়িয়েছিল। হেসেলে চাবি দেবার ভার নলিনীর ওপর। দরজায় তালা লাগাতে গিয়ে হঠাৎ তাকে দেখতে পেয়ে অবাক হয়ে সে রুক্ষ কণ্ঠে বললে, ঢং করে এখানে দাঁড়িয়ে আছো কেন বাপু? রাত একটা বাজতে যায়, শুতে যাও না। দুঃখে হতাশায় তখন সরমার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। অস্ফুট স্বরে সে শুধু বললে, কোথায় শোব? অত্যন্ত কটু কণ্ঠে, আমার মাথায়। বলে নলিনী চলে যাচ্ছিল, কিন্তু একটু পরে কি ভেবে ফিরে এসে বললে, তুমি আজ নতুন এসেছো না?
এই অসহায় অবস্থায় নলিনীর কণ্ঠস্বরে রুক্ষতায় সরমার চোখে তখন জল এসেছে। এ কথায় সে উত্তর পর্যন্ত দিতে পারলে না। কিন্তু নলিনী তখন উত্তরের প্রতীক্ষা না করে একেবারে মোক্ষদা ঠাকুরের ঘরে গিয়ে হাজির হয়েছে। নলিনীর তীক্ষ্ণ কণ্ঠ সরমা সেখানে থেকেই শুনতে পাচ্ছিল। বুড়ো হয়ে তোমার ভীমরতি হয়েছে না? কিরকম আক্কেলটা তোমার বলো দেখি। নিজে তো বেশ আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আর একটা মেয়ে এসে 14 অধর্ম করে তোমাদের আশ্রয়ে এসেছে, তার শোবার কি ব্যবস্থা করেছে শুনি? মোক্ষদা ঠাকুরন অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যস্ত সমস্ত হয়ে এসে বলেছিলেন, ছি ছি, বড্ড ভুল হয়ে গেছে মা, একেবারে হুঁশ ছিল না। এসো মা এসো, এই আমার ঘরেই তোমার শোবার ব্যবস্থা করছি। নলিনীর মুখ কিন্তু তবু থামেনি। মোক্ষদা ঠাকুরনকে যতদূর সম্ভব বাক্যবাণে জর্জরিত করে শেষে সরমার দিকে ফিরেছে বলেছিল, শোবে তো বিছানাপত্র কই? সরমা একটি তোরঙ্গ ছাড়া আর কিছুই আনেনি। সেটা বৃহৎ রান্নাঘরের রকের এক কোণে তখনও পড়েছিল। তারই দিকে চেয়ে কাতরভাবে সরমা বলেছিল, তা তো কিছু আনিনি। না, তা আনবে কেন? এখানে তোমার জানা জোড়া পালঙে গদি পাতা রয়েছে যে, এখন সৌগে যাও খালি মেঝে। মোক্ষদা ঠাকুরন সরমার মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি বলেছিলেন, খালি মেঝে শুতে যাবে কেন? চলো না চলো, আমার বিছানাপত্র থেকে দুজনের কোনো রকমে হয়ে যাবে এখন। তা খুব হবে এখন। তোমার তো আছে একটা ছেঁড়া পচা কাঁথা, তার 2 পিঠে দুজন শুয়ো। কটুকণ্ঠে ব্যঙ্গ করে নলিনী চলে গিয়েছিল। কিন্তু খানিক বাদেই মোক্ষদা ঠাকুরনের ঘরে ঢুকে সজোরে একটা চাদর সমেত তোষক ও বালিশ মেঝে আছড়ে ফেলে নলিনী বলেছিল, নাও গো নাও, এখন শ্রীঅঙ্গ ছড়াও, রাত দুপুরে যত হাঙ্গামা। মোক্ষদা ঠাকুরন তখন নিজের যৎসামান্য শয্যাদ্রব্য সরমাকে ভাগ করে দেবার ব্যবস্থা করছিলেন। নলিনীর ব্যবহারে অবাক হয়ে বললেন, তোষক বালিশ সব দিয়ে গেলি, তা তুই শুবি কি সেলা? থাক থাক, অত আদিক্ষেতায় দরকার নেই। আমার ভাবনা ভাবতে তো আমি কাউকে বলিনি, বলে সজোরে দরজাটা ভেজিয়ে দিয়ে নলিনী চলে গিয়েছিল। মোক্ষদা ঠাকুরন হেসে সরমাকে বলেছিলেন, কিছু মনে করো না মা, যেটুকু ধার ওর ওই মুখে, নইলে নইলে যে কি মোক্ষদা বলে দেবার আগেই সরমা তখন বুঝে নিয়েছে। তারপর নলিনী কোনোদিন প্রসন্ন মুখে তার সঙ্গে আলাপ করেছে বলে সরমা মনে করতে পারে না। তবু কেমন করে কোথা দিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নলিনী দাঁত খিচিয়ে ছাড়া কথা বলে না, কিন্তু সরমার সঙ্গও ছাড়ে না। আজও সে খানিক বাদে ঘুরে এসে আপন মনেই গজগজ করতে থাকে, টান তো কত, ছেলের কাঁথা সেলাই করবার বেলা। এ একটা কথা আছে ভাই, ঘরদোরগুলো সাফ করিয়ে নেবার বেলা তুমি ভাই ঘর গুছোতে বড় ভালো পারিস। কই, বাপের বাড়ি থেকে তত্ত্ব আসার দিন তো ভুলেও একবার ডাকলো না। সরমা এবার হেসে বলে, তুমি এবার হাসালে নলিনদি, বাপের তত্ত্ব এলে আমায় ডাকবে কেন? তা বই কি, বাদিগিরি করতে ডাকে তো তাহলেই হলো। সরমা নলিনীকে আর কিছু বলতে যাওয়া বৃথা বুঝে চুপ করে থাকে। নলিনী নিজের মনেই একসময় বুকে বুকে শান্ত হবে, সে জানে। বছরের পর বছর ঘুরে যায়, বেশিরভাগ একঘেয়েমি ও কিছু বৈচিত্র্য নিয়ে সরমার জীবন এমনি মসৃণভাবেই মনে হয় কেটে যাবে। সে জীবনকে কক্ষচ্যুত করবার মতো এমন কি বা ঘটতে পারে? চারিধারের পান্থশালার যে জীবনযাত্রা চলে,
তার সঙ্গে বিশেষ কিছু সংস্পর্শ সরমার নেই। তার নিজের জীবনে দিনের পর দিন প্রায় একই ঘটনা সমষ্টির পুনরাবৃত্তি। বড় জোর একদিন মোক্ষদা ঠাকরুন ডেকে বলেন, তরকারিগুলো গুছিয়ে এক থালা ভাত বেড়ে নিয়ে আয় তো মা আমাদের ঘরে। আমি ততক্ষণ জল ছড়া দিয়ে আসনটা পেতে ফেলি গে। রান্নাঘরের পাশের ঘরেই সাধারণত সকলের খাবার জায়গা হয়। আজ এই বিশেষ বন্দোবস্তে একটু অবাক হলেও কারণ জিজ্ঞেস করা সরমা প্রয়োজন মনে করে না। কিন্তু ভাতের থালা নিয়ে ঘরে ঢুকেই অপরিচিত পুরুষ দেখে সে দরজার কাছে লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। দুটি হাতই তার ভাতের থালা ও ব্যঞ্জনের বাটি ধরতে গিয়ে জোড়া হয়ে আছে। মাথার ঘোমটাটা পর্যন্ত ভালো করে তুলে দেবার উপায় নেই। মোক্ষদা ঠাকরুন তাড়াতাড়ি বলেন, উমা, অমন করে আবার থমকে দাঁড়ালি কেন? আরে, ও যে নরু, আমার ভাইপো, ওকে আর লজ্জা করতে হবে না। তার ভাইপো বলে লজ্জা করবার কোনো কারণ কেন যে নেই তাও বুঝতে না পারলেও ভাতের থালা হাতে করে দাঁড়িয়ে থাকাটা সরমার বেশি অশোভন মনে হয়। অত্যন্ত কুণ্ঠিতভাবে আসনের সামনে থালাটা সে নামিয়ে দিয়েই তাড়াতাড়ি ঘরের বার হয়ে যায়। মোক্ষদা ঠাকরুন পেছন থেকে হেঁকে বলেন, একটু নুন হাতে করে আনিস মা, ওর আবার পাতে নুন না হলে চলে না। মাথায় ঘুমটা ভালো করে টেনে এবার সরমা নুন দিতে আসে, কিন্তু নুন দিতে গিয়ে হঠাৎ হাসির শব্দে সে চমকে ওঠে। তোমরা কি আমায় নোনা ইলিশ করে তুলতে চাও পিসিমা? মোক্ষদা ঠাকরুন তাড়াতাড়ি এসে হেসে বলেন, দেখেছ বেটির বুদ্ধি, নুন দিতে বলেছি বলে কি সেরখানেক নুন দিতে হয় পাগলি, অত নুন মানুষে খেতে পারে? সরমা লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। মোক্ষদা ঠাকরুনের ভাইপো নরু অর্থাৎ নরেন বলে, এ বাটিটা তুলে নিয়ে যেতে বলো পিসিমা, দরকার হবে না। পিসিমা ব্যস্ত হয়ে ওঠেন, সে কি রে, ও যে মাছের তরকারি, তোর ওসব বাই আছে বলে জ্যান্ত পুকুরের মাছ কিনে আনিয়ে রেঁধেছি যে, জ্যান্ত মরা কোনো মাছই যে খাই না আর। মোক্ষদা ঠাকরুন অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে অনুযোগ করতে শুরু করেন, এসব বিদঘুটে বুদ্ধি আবার কবে থেকে হয়েছে? এই বয়সে মাছ ছেড়ে দিলি কোন দুঃখে? নরেন হেসে বলে, মাছ খাই না বলে হাহুতাশ না করে নিরামিষ তরকারি আর একটু বেশি করে আনতে বলো পিসিমা। পাড়া গিয়ে মানুষ লজ্জার মাথা খেয়েও সহজে পেট ভরে না, কথা ছিঁড়ি দেখেছ? বলে হেসে মোক্ষদা ঠাকরুন সরমাকে তরকারি আনতে ইঙ্গিত করেন। নরেন একটু গলা চড়িয়ে বলে, তা বলে নুনের মাপে যেন তরকারি না আসে। তরকারি দেবার জন্য ঘরে ঢুকে সরমা শুনতে পায় মোক্ষদা ঠাকরুন বলছেন, সেই কথাই তো ভাবি বাবা, অমন লক্ষ্মী পীড়িতি মেয়ের মতো মেয়ের এমন কপাল হয়, পোড়ার মুখ বিদে তার মাথায় ঝাড়ু। তাকে দেখে মোক্ষদা ঠাকরুন চুপ হয়ে যান। তার কথা কি সূত্রে উঠেছে বুঝতে না পারলেও সরমা ঘোমটার ভেতর লজ্জায় লাল হয়ে ওঠে। তরকারির বাটিটা নামাতে গিয়ে কাত হয়, খানিকটা তরকারি মেঝেতে পড়েও যায়, কিন্তু সরমা আর সেখানে দাঁড়ায় না। অত্যন্ত সামান্য একটি ঘটনা, কোথাও তা দাগ রেখে যায় না, রেখে যাবার কথাও নয়। নিত্য নিয়মিত হেসেলের জীবন সমানভাবেই চলে, কিন্তু ওই সামান্য ঘটনারই দেখা যায় পুনরাবৃত্তি ঘটছে। ক্রমশ পুনরাবৃত্তির চেয়েও বেশি কিছু ঘটে। সুরমা বলে, আলাদা একটা নিরামিষ তরকারি করতে দেব মাসিমা? মোক্ষদা ঠাকরুন গুল নিতে গিয়ে থতমত খেয়ে বলেন, উমা, তাই তো,
ভাগ্যিস মনে করে দিয়েছিস। বুড়ো হয়ে মাথার কি আর ঠিক আছে? নরু যে মাছ খায় না তার খেয়াল নেই। নরেনকে আজকাল প্রায়ই কলকাতা যাতায়াত করতে হয়। এক একদিন সে অনুযোগ করে বলে, তোমাদের ওপর বড় বেশি জুলুম করছি না পিসিমা? আদর ফুরোবার আগে একটা নোটিশ দিও, মানে মানে সরে পড়ব। মোক্ষদা ঠাকুরুন সরমাকে শুনিয়ে বলেন, কথা ছিরি দেখছিস সর? 3 নয় 5 নয়, আমার এক ভাইয়ের এক বেটা, আমার সঙ্গে উনি কুটুম্বিতা করছেন। সরমার আগের সংকোচ অনেকটা কেটেছে। নরেনের সামনে ঘোমটা না খুললেও মৃদুস্বরে সেই 2-1 কথা আজকাল বলে। এখানকার রান্নায় বোধহয় অরুচি হয়েছে মাসিমা। নরেন কিছু বলবার আগেই মোক্ষদা ঠাকুরুন বলে ওঠেন, সে কথা আর বলতে হয় না। যদি রান্না খেয়েও মানুষ, সে যে কত বড় রাঁধিয়ে তা যদি না জানতুম। দাদা তাই ঠাট্টা করে বলতো না, আমাদের বাড়ি জজ্জারি কারো কখন হবে না মোক্ষদা, তোর বৌদি যা রাঁধে সব পাচন। নরেন হেসে বলে, ভাজের রান্না ননদদের কোনো কালে ভালো লাগে না পিসিমা। কি ভাগ্যি দ্রৌপদীর ননদ ছিল না, নইলে মহাভারতে তার রান্নার সুখ্যাতি আর ব্যাসদেবকে লিখতে হতো না। সকলে হেসে ওঠে। সরমা মুখে কাপড় চাপা দিয়ে বেরিয়ে যায়। দুপুরবেলা মোক্ষদা ঠাকুরুন সরমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলেন, বেটার কাণ্ড দেখেছিস সর? কাণ্ড দেখে সরমা যতটা অবাক হয়, কেন বলা যায় না, লজ্জিত হয় তার চেয়ে বেশি। 2খানি গরদের থান নরেন দুজনের জন্য রেখে গিয়েছে। মোক্ষদা ঠাকুরুন বলেন, কখন চুপি চুপি রেখে পালিয়েছে জানতেই কি পেরেছি ছাই? কিন্তু তা বলে মোক্ষদা ঠাকুরুন অসন্তুষ্ট হয়েছেন মনে হয় না। প্রথমে বলেন বটে, পয়সা করে ওরা খোলা মুখোচি মনে করে জানিস সর। নেহাত যদি কিছু দিতেই ইচ্ছে হয়েছিল, একটা সুতির থান দিলেই তো পারতিস বাপু, এ গরদ কিনতে যাবার তো দরকার। কিন্তু তারপরেই তার মুখে হাসি দেখা দেয়। তা হোক, ছেদ্দা করে দিয়েছে, পড়িস বাপু। বিধবা মানুষ, পুজো আচ্ছার জন্যে একটা শুদ্ধ বস্ত্র থাকার দরকার। আমার পুরনোখানা তো ধোবরা জালি হয়েছিল, নিজের কি আর কেনবার ক্ষমতা আছে? ভাগ্যিস নরু দিলে, এখন পরে বাঁচব। হাত পেতে গরদের থানটি সরমাকে নিতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জায় তার মুখ রাঙা হয়ে ওঠে। মনে মনে নরেনের ব্যবহারে কেমন যেন একটু অস্বস্তি সে অনুভব করে। নিজের পিসিমাকে গরদের থান প্রণামী দিতে চায়, সেদিক, কিন্তু তার সঙ্গে সরমাকেও এমন বিব্রত করা কেন? এ দান প্রত্যাখ্যান করাও যায় না, কিন্তু নিতেও যে তার বাধে। কিন্তু মোক্ষদা ঠাকুরুনের এসব দিকে দৃষ্টি নেই। নিজের খুশিতেই মত্ত হয়ে তিনি বলেন, পড়না মা, পড়ো একবার দেখি। সরমার কোনো আপত্তি তার কাছে টেকে না। সেইখানেই তাকে গরদের কাপড়খানি মোক্ষদা ঠাকুরুন পরিয়ে ছাড়েন। তারপর ধীরে যা ঘটে তার সমস্ত ইতিহাস বর্ণনা করা কঠিন। ভাগ্যের অভিশাপে একান্ত প্রতিকূল আবেষ্টনের মধ্যে যে বীজ চিরদিন নিজের মধ্যে সুপ্ত থাকতে পারত, তাই দেখা যায় একদিন কোথাকার এতটুকু ইঙ্গিতে ও আশ্বাসে হঠাৎ পল্লবিত হয়ে উঠেছে। সরমাকেই বা কি দোষ দেব? স্বামীকে সে চেনবার অবসর পর্যন্ত পায়নি। তার জীবনে প্রথমে যে পুরুষ সমবেদনা ও সহানুভূতির ভেতর দিয়ে যৌবনের অপরূপ রহস্য মণ্ডিত হয়ে দেখা দিলে, সে নরেন। মোক্ষদা ঠাকুরুন বলেন, পড়তো মা কি লিখেছে?
সরমার পড়তে গিয়ে বারে বারে বেঁধে যায়। চিঠির খানিকটা পড়ার পরও সরমাকে থামতে দেখে মোক্ষদা ঠাকুরুন বলেন, আর কিছু লেখেনি? সরমা চুপ করে থাকে। আর যা নরেন লিখেছে তাই এমন কিছু অসাধারণ নয়। তবু সরমার মুখ দিয়ে তা বেরোতে চায় না। কিন্তু মোক্ষদা ঠাকুরুনের জিজ্ঞাসু প্রশ্নের উত্তরে তাকে শেষ পর্যন্ত পড়তেই হয়। নরেন লিখেছে, তোমাকে প্রণাম জানাবার সঙ্গে তোমার পাতানো বঞ্জিকে আশীর্বাদ করবার লোভটুকু কোনো রকমের সামনে নিলাম পিসিমা। আশীর্বাদ করবার কী বা আছে? সারা জীবন তোমাদের ওই হেসেলের আগুনে শুকিয়ে শুকিয়ে মরবার চেয়ে বড় সৌভাগ্য যার জন্য কল্পনা করতে পারি না, তাকে আশীর্বাদ করার চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কিছু হতে পারে না। মোক্ষদা ঠাকুরুন কেন বলা যায় না হঠাৎ মুখ ফিরিয়ে নেন। সরমার সমস্ত বুকের ভেতরটা কেন যে অমন মোচড় দিয়ে উঠে সে ভালো করে বুঝতে পারে না। কিন্তু সর্বনাশ যা হবার তা হতে তখন আর বাকি নেই। নিজের জীবনের নিরবচ্ছিন্ন উসরতায় সুখী না হলেও দুঃখ করবার যে কিছু আছে এ কথা সরমা এতদিন জানবার অবসর পায়নি। হঠাৎ নরেন তাকে জীবনের গভীরতম দুঃখের সঙ্গে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেয়। সরমা নিজের প্রতি সমবেদনা করতে শেখে। মরুভূমি হঠাৎ মেঘের চোখ দিয়ে নিজের ব্যর্থতা দেখতে পায়। সরমা নিজেকে সম্বরণ করার চেষ্টা করেনি এমন নয়। নরেনের চিঠি পড়বার পর তার মনে যে ভাঙন ধরে তা নিবারণ করবার জন্য একবার সে সমস্ত শক্তি প্রয়োগ করেছে। সারাদিন সে এক রাত্রের অস্পষ্টভাবে দেখা স্বামীর মুখ মনে করবার চেষ্টা করে। স্নান করে ভিজে কাপড় তার গায়েই শুকোয়। দোতলার বউটির ঘরে গিয়ে নিজে নিজেই সে তার ছেলে পুলের জামা সেলাই করতে বসে। তারপর রাত্রে সরমা স্বামীকে স্বপ্ন দেখে তার বিছানায় অত্যন্ত কাছে তিনি এসে দাঁড়িয়েছেন মনে হয়, মুখে তার প্রসন্ন হাসি। ধীরে ধীরে সরমার বিছানার ধারে বসে একটি হাতে তিনি সরমাকে জড়িয়ে নত হয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়েন। কিন্তু এ কি, এ যে নরেনের মুখ! সরমা ধড়মড় করে জেগে ওঠে বসে। সারা রাত সেদিন আর ঘুমোতে সাহস পায় না সে। অনেক দিন বাদে নরেন আবার এসেছে। পিসিমা উদ্বিগ্ন হয়ে বলেন, এই 1 মাসে এমন রোগা হয়েছিস কেন রে? গালের হাড়টার একেবারে ঠেলে উঠেছে যে, ভালো করে খাস টাস না বুঝি? নরেন হেসে বলে, এই যদি ভালো করে না খাওয়ার চেহারা হয় তবে তোমার বোনঝিটির যা দশা দেখছি। পিসিমা হঠাৎ সরমা সম্বন্ধে সচেতন হয়ে বলেন, হ্যাঁ রে, মেয়েটা যখন এলো কেমন ননির পুতুলটির মতো চেহারা, কদিনে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। নিজের চেহারার আলোচনায় সরমার লজ্জা পেয়ে ঘরের বার হয়ে যায়। নরেন সেদিকে চেয়ে কি বলতে গিয়ে থেমে যায়। নরেন শুধু রোগা হয়নি, 1 মাসে যেন অনেক বদলে গিয়েছে। খাওয়া দাওয়ার পর দেখা যায় নরেন একলা ঘরে অশান্তভাবে পায়চারি করে বেড়াচ্ছে। চলে যাবার আগে একসময় সরমার বিছানার তলায় অনেক দ্বিধাদ্বন্দ্বের পর একটি চিঠি সে লুকিয়ে রেখে যায়। সরমার হাতে সে চিঠি দেবার সুযোগ তার মেলেনি এমন নয়, কিন্তু কেন বলা যায় না সে সাহস সে শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারেনি। সে চিঠিতে কি যে লিখেছিল কে জানে, কারণ সরমার হাতে সে চিঠি পড়েনি। পড়লেই বুঝি ভালো হতো। মোক্ষদা ঠাকুরুন বিকালে ঘর ঝাড় দেবার সময় তার নিজের ও সরমার দুজনের বিছানা নতুন করে ঝেড়ে তোলেন। সামান্য একটা কাগজ ঘরের আবর্জনার সঙ্গে বাইরে কোথাও পরিত্যক্ত হয়েছিল কে জানে।
কারুর হাতে সে চিঠি কোনো দিন পড়েছিল কিনা তাও বলা যায় না। পরের দিন নরেন আবার এলো। এক রাত্রে তার যেন আরো পরিবর্তন হয়ে গেছে। পিসিমা বললেন, এই শীতের রাতে কোথায় শুতে যাস? কষ্ট হয় হয়তো, তার চেয়ে সরকার মশাইকে বলে দি যে কটা দিন এখানে থাকিস ঘরে শোবার বন্দোবস্ত করে দিক। আর দরকার হবে না পিসিমা, আজই চলে যাচ্ছি। পিসিমা অবাক হয়ে বললেন, সে কি রে, এবারে যে এত তাড়াতাড়ি যাচ্ছিস? বাড়িতে যাচ্ছি না পিসিমা, এবার অনেক দূর, কখনো ফিরবো কিনা তাই জানি না বলে নরেন একটু হাসল। পিসিমা রাগ করে বললেন, যত সব অলক্ষণে কথা, আর দূর দূরান্তরে যাবারই বা তোর কিসের দরকার? এত লোকের দেশে অন্ন হচ্ছে আর তোর হয় না? নরেন চুপ করে রইল। জানি না বাপু, যা ভালো বুঝিস তাই কর বলে পিসিমা অত্যন্ত বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন। সরমাও চলে যাচ্ছিল, কিন্তু নরেন হঠাৎ উঠে দাঁড়িয়ে তার পথ রোধ করে বললে, একটু দাঁড়াও। নরেনের এরকম চেহারা সরমা কখনো দেখেনি। বিমূঢ়ের মতো সে দাঁড়িয়ে পড়ল। খপ করে সরমার হাতটা ধরে ফেলে নরেন এবার বলে, তুমি আমার চিঠির উত্তর দেবে না, আমায় ঘৃণা করবে, আমি জানতাম সরমা, কিন্তু তবু আমি ও চিঠি না লিখে থাকতে পারিনি। আমায় ক্ষমা করতে হয়তো তুমি পারবে না, তবু এইটুকু শুধু জেনো যে তোমায় অসম্মান করবার আমার উদ্দেশ্য ছিল না। সরমা এসব কথার কোনো মানেই খুঁজে না পেয়ে ভীত অস্ফুট স্বরে বললে, আপনি এসব কি বলছেন? নরেন সরমার হাতটা ছেড়ে দিয়ে অত্যন্ত ক্ষুণ্ণ স্বরে বললে, তুমি তাহলে না পড়েই আমার চিঠি ফেলে দিয়েছ? যাক, ভালোই হয়েছে। নরেন নিঃশব্দে গিয়ে বিছানার ওপর বসে পড়ল। ঘর থেকে চলে যাবার কোনো বাধাই আর সরমার ছিল না, কিন্তু যেতে সে পারলে না। খানিক চুপ করে থেকে ধরা গলায় বললে, কোনো চিঠি তো আমি পাইনি। নরেন এবার অবাক হয়ে বললে, চিঠি পাওনি কীরকম? কি হলো তাহলে চিঠির? সরমার বিছানাটা সে নিজেই এবার উল্টে পাল্টে খুঁজে বললে, এইখানেই ও চিঠি রেখেছিলাম। এ ব্যাপারের গুরুত্ব তখনও সরমা বোঝেনি। এই অবস্থাতেও এবার একটু না হেসে সে পারলে না, বললে, বিছানার ভেতর চিঠি রাখলেই আমি চিঠি পাবো, এ কথা আপনি ভাবলেন কেমন করে? নরেনের মুখ তখন কিন্তু আশঙ্কায় পাংশু হয়ে গেছে। সে ভীত স্বরে বললে, কিন্তু সে চিঠি যদি আর কারো হাতে পড়ে থাকে সরমা? এ সম্ভাবনার কথা সরমার মনে এতক্ষণ জাগেনি। নরেনের কথায় হঠাৎ এই বিপদের গুরুত্ব উপলব্ধি করে অত্যন্ত শঙ্কিত হয়ে উঠে শেষ আশায় ভয় করে সে বললে, আপনি চিঠি রেখেছিলেন তো? ঠিক রেখেছিলাম বই কি বলে নরেন বিছানাটা আর একবার উল্টে পাল্টে তন্ন তন্ন করে খুঁজে দেখল, চিঠি কোথাও নেই। এই বৃহৎ অনাত্মীয় পরিবারে সেই চিঠি কারোর হাতে পড়ার পর কি যে কেলেঙ্কারি হতে পারে তা কল্পনা করে সরমার সমস্ত দেহ তখন আড়ষ্ট হয়ে এসেছে। দোষ তার থাক বা না থাক, এতক্ষণে কথাটা কীরকম কুৎসিতভাবে কত লোকের ভেতর জানাজানি হয়ে গেছে কে জানে। হয়তো মোক্ষদা ঠাকুরন পর্যন্ত এতক্ষণ জানতে পেরেছেন। সকালে হেসেলে যা যা ঘটেছে সমস্তই তার ভীত মনের কাছে আগে থাকতে জেনে তার সঙ্গে আজ অদ্ভুত ব্যবহার করেছে। তার স্থির বিশ্বাস হয় সে ভালো করে লক্ষ্য না করলেও সকলের দৃষ্টিতেই আজ সন্দেহ ও বিদ্বেষ ছাড়া আর কিছু ছিল না। সরমার পৃথিবী অন্ধকার হয়ে আসে। এরপর সে সকলের মাঝে মুখ দেখাবে কেমন করে?
সরমা অসহায়ের মতো হঠাৎ এবার কেঁদে ফেললে। এ বাড়িতে এসে আর কিছু না শিখুক, কলঙ্ককে সে ভয় করতে শিখেছে। এই অপ্রত্যাশিত ঘটনায় বিপদের পরিমাণই তার কাছে অস্বাভাবিক রূপে বড় হয়েই দেখা দিল। সরমা না কাঁদলে কি হতো বলা যায় না, কিন্তু তার সেই অশ্রু সজল কাতর অসহায় মুখ দেখে নরেনের মাথার ভেতর কিন্তু যেন সহসা ওলট পালট হয়ে গেল। এতদিনকার সমস্ত সংযম ভুলে হঠাৎ সরমাকে নিবিড়ভাবে বুকের ভেতর সে জড়িয়ে ধরলে। কাঁদবার কি হয়েছে সরমা? এ বাড়িতে তোমার কলঙ্ক হয়ে থাকে, তাতেই বা ভাবনা কি? এ বাড়ি ছাড়া পৃথিবীতে কি আর আশ্রয় নেই? সরমা উত্তর দিলে না, কিন্তু নরেনের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টাও তার দেখা গেল না। নরেনের বুকে মাথা রেখে ফুলে ফুলে সে কাঁদতে লাগলো। তার মাথার চুলে গভীর স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে নরেন বললে, এখানকার এই নিরর্থক ব্যর্থ জীবন থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবার কথাই আমি চিঠিতে লিখেছিলাম সরমা, কিন্তু তাই এভাবে সম্ভব হবে আমি ভাবিনি। কে জানে, হয়তো বিধাতারই তাই অভিপ্রায়, নইলে সে চিঠি অমন করে হারাবে কেন? সরমা তবু কথা বললে না। কান্না তার তখনও থামেনি, কিন্তু তার মনে হচ্ছিল এই কান্না যেন তার নিজের মনের হতাশা বেদনা থেকে উঠছে না। নিজের মনের পৃথক কোনো অস্তিত্বই যেন তার আর নেই। বিপুল প্রবল দুর্বার কোনো রহস্যময় স্রোতে তাকে যেন এখন ভাসিয়ে নিয়ে চলেছে। তার মনের ছোটখাটো ভাবনা চিন্তা ভয়ের কোনো মূল্যই যেন আর সেখানে নেই। নরেন আবার কি বলতে যাচ্ছিল, হঠাৎ কে একটি মেয়ে ঘরের একেবারে ভেতরে এসে তাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। নরেনের মুখের কথা মুখেই আটকে রইল। সরমা অস্ফুট স্বরে নলিন্দি বলে লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠল। নলিনী যে কাজেই আসুক বেশিক্ষণ সে আর দাঁড়ালো না। তাদের দিকে একবার বিস্মিতভাবে তাকিয়ে যেমন এসেছিল তেমনই নিঃশব্দে সে পার হয়ে গেল। বিমূঢ় নরেন ও সরমা তখনও তেমনি ভাবে বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। অনেকক্ষণ পরে নরেন ম্লান হেসে, আমাদের পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে সরমা। সমস্ত দিন সরমা অসুখের নামে সেদিন ঘরেই পড়ে রইল। বাইরে এতক্ষণ কি হচ্ছে তা কল্পনা করবার সাহস পর্যন্ত তার ছিল না। বাইরে যাই হোক, কেলেঙ্কারির ঢেউ যে তার ঘর পর্যন্ত এসে তাকে লাঞ্ছিত করেনি, এই জন্য সে সকলের কাছে কৃতজ্ঞ বোধ করছিল। মোক্ষদা ঠাকুরুন একসময় ঘরে এসে তার অসুখের খোঁজ নিয়ে গেছিলেন, কিন্তু তার মুখের দিকে চাইতে পর্যন্ত সরমা সাহস করেনি। তার কুশল প্রশ্নের ভেতর তিরস্কারের ইঙ্গিত না থাকলেও আশ্বস্ত হবারও সে কিছু পায়নি। নরেনের প্রস্তাব সম্বন্ধেও সে বিশেষ কিছু ভেবেছে এমন নয়। তার মনের সমস্ত গতিই যেন রুদ্ধ হয়ে গেছে। আনন্দ বিষাদের কোনো লোকে পৌঁছে তার হৃদয় যেন স্তব্ধ হয়ে আছে বলে মনে হয়। শুধু এইটুকু সে জানে, এ বাড়িতে তার বাস করা এখন থেকে অসম্ভব, তাকে যেতেই হবে। সেদিন গভীর রাত্রে দেখা যায় সর্বাঙ্গ বোরখায় জড়িয়ে ছায়ামূর্তির মতো একটি মেয়ে বিরাট জীর্ণ বাড়িটির নির্জন আঙিনা কম্পিত বুকে পার হয়ে চলেছে। অন্দরমহল পার হয়ে বার বাড়ির আঙিনা। শীতের অন্ধকার রাত্রে তার চারিদিকে কুঠুরিগুলি বিশাল অতিকায় জীবের মতো ভয়ঙ্কর দেখায়। মেয়েটি সে আঙিনাও পার হয়ে দরজার কাছে সে থমকে দাঁড়ায়।
বৃদ্ধ দারোয়ান পাশে খাটিয়ায় নাক ডাকিয়া ঘুমোচ্ছে। মেয়েটি নিঃশব্দে দরজা খোলবার চেষ্টা করে, কিন্তু এ কি, দরজায় যে তালা দেওয়া। এ দরজা বন্ধ থাকতে পারে এ কথা সরমার মনে হয়নি। দারুণ হতাশায় তার চোখে জল আসে। হঠাৎ পেছনে কার মৃদু পদশব্দ শুনে তার বুকে কেঁপে ওঠে। নিঃশব্দে সে দরজার পাশে সরে দাঁড়ায় বটে, কিন্তু তখন মন তার গভীরতম হতাশায় অসাড় হয়ে গেছে। পদশব্দ আরও কাছে আসে। তারপর হঠাৎ অন্ধকারে সরমা শুনতে পায় কে যেন খুব কাছে চুপি চুপি তার নাম ধরে ডাকছে। কান্নার আক্ষেপ কোনো রকমে দমন করে সরমা চুপি চুপি বলে, কে নলিন্দি? হ্যাঁ রে কালামুখী, বলে নলিনী আরও এগিয়ে এসে তার গায়ে হাত দিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, মরতে চলেছ? সরমা এবার একেবারে যেন ভেঙে পড়ে। দাঁড়াবার শক্তিটুকু যেন তার আর নেই। সেইখানেই ধীরে ধীরে বসে পড়ে। সে ধরা গলায় কি যেন বলবার চেষ্টা করে। নলিনী হঠাৎ মৃদু কণ্ঠে তাকে ধমক দিয়ে বলে, চুপ। তারপর হঠাৎ তালায় চাবি লাগবার শব্দে সরমা চমকে ওঠে। নলিন্দি, করছো কি? দূরে রাস্তার একটা স্তিমিত আলো রেখা চোখে পড়তেই সরমা বুঝতে পারে দরজা খোলা হয়েছে। বিমূঢ়ভাবে সে উঠে দাঁড়ায়। নলিনী কটু কণ্ঠে বলে, চিতা তৈরি, আর দাঁড়িয়ে কেন, যাও। সরমা সমস্ত সাবধানতা ভুলে এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না নলিনী দি। নলিনী তার কাঁধে একটা হাত রাখে, কিন্তু পূর্বের মতোই তীব্র কণ্ঠে বলে, ঢং আর ভালো লাগে না, আমায় দরজা বন্ধ করতে হবে, যাও। সরমা হতাশভাবে আর একবার বলে, কিন্তু নলিন্দি। কিন্তু আর কিচ্ছু নেই তো, মন যার ভেঙেছে, ঘর থেকে ভরং করে তার কি স্বর্গ হবে? সরমা ধীরে ধীরে বাইরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার হাতের মধ্যে কি একটা শক্ত মোড়ক গুজে দিয়ে নলিনী বলে, এই তোমার গলার দড়ি। তারপর দরজা বন্ধ হয়ে যায়। পা চলে না। সরমাকে তবু চলতে হয়। পিছনে দরজা বন্ধ, তবু কেন বলা যায় না? ফিরে ফিরে সে সেদিকে না তাকিয়ে পারে না। নলিনী তার হাতে কি গুজে দিয়েছে তা সে বুঝতে পারছে। নলিনীর সধবা অবস্থার এটি একটি সোনার হার। এটির দিকে তাকিয়ে তার চোখের জল আর বাধা মানতে চায় না। বেশি দূর তাকে অবশ্য যেতে হয় না। গাড়ি নিয়ে নরেন কাছেই দাঁড়িয়ে আছে, দেখা যায়। যন্ত্রচালিতের মতো সরমা নরেনের হাত ধরে গাড়িতে ওঠে। নরেন কখন পাশে এসে বসে, কখন গাড়ি চলতে শুরু করে, কিছুই সে টের পায় না। কল্যাণের হোক অকল্যাণের হোক, দুটি নরনারীকে এই অনির্দিষ্ট যাত্রা পথে পাঠিয়েই গল্প সমাপ্ত করা যেত, কিন্তু তা হবার নয়। সরমার জীবনকে একেবারে ভেস্তে দেবার জন্য তখনও ভাগ্যদেবতার হাতে এমন অপ্রত্যাশিত নিষ্ঠুর চাল ছিল, কে জানত? ছ্যাঁকড়া গাড়ি শীতের রাত্রির নিস্তব্ধ পথ মুখরিত করে অলস মন্থর গতিতে চলতে থাকে। পাশাপাশি বসে থেকেও সরমা ও নরেনের মনে হয় যেন তারা কোনো দুর্ল সাগরের দুই তীরে বিচ্ছিন্ন হয়ে আছে। হঠাৎ সরমা একটু নড়ে চড়ে বসে। নরেন বলে, তোমার কষ্ট হচ্ছে সরমা? না, কিন্তু তোমার পকেটে কি আছে, গায়ে একটু যেন ফুটলো। চলতি পথে রাস্তার একটা গ্যাসের আলো গাড়ির ভেতর এসে পড়েছে। নরেন পকেট থেকে যা বার করে তা দেখতে পেয়ে সরমা চমকে উঠে বলে, এ কি, এ খেলনা কেন?
নরেন একটু লজ্জিত হয়ে বলে, ছেলেটার জন্যে কাল কিনেছিলাম, পকেটেই রয়ে গেছে। সরমা নিঃশ্বাস রোধ করে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, কার জন্যে বললে? তোমার ছেলে মেয়ে আছে? নরেন হেসে বলে, বাহ, তা জানতে না? সরমা অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী? নরেন একটু হেসে বলে, সে তো দেশে। সর্পদষ্টির মতো গাড়ির ভেতর থেকে উঠে দাঁড়িয়ে সরমা তীক্ষ্ণ স্বরে বলে, গাড়ি থামাও। নরেন অবাক হয়ে বলে, কেন, পাগল হলে নাকি? থামাও বলছি, শিগগির। সরমার কণ্ঠস্বর অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। নরেন তাকে জড়িয়ে ধরে বসাবার চেষ্টা করে বলে, কি পাগলামি করছো? তুমি কি এসব জানতে না নাকি? সরমা উন্মত্তের মতো তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বলে, জানতাম মানে? বাহ, পিসিমার কাছে শোনোনি? পিসিমার সঙ্গে এই কি আমার আলোচনার বিষয়? তুমি গাড়ি থামাও। নরেন কাতস্বরে বলে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো সরমা, আমি তোমায় ফাঁকি দিতে চাইনি, আমার সব কথা শোনো আগে। সরমা রাগে, দুঃখে, অপমানে কেঁদে ফেলে বলে, না গো না, তোমার পায়ে পড়ি, আমি বাড়ি ফিরে যাব, গাড়ি থামাও। সরমাকে শান্ত করবার সমস্ত চেষ্টা নরেনের নিষ্ফল হয়ে যায়। সরমার উত্তেজনা দেখে শেষ পর্যন্ত সে একটু ভীতই হয়ে পড়ে। সরমা যেন প্রকৃতিস্থ নয়, একান্ত অনিচ্ছায় সে গাড়ি থামাতে আদেশ দেয়। কিন্তু গাড়োয়ানকে বিদায় দেবার পর সরমাকে আর একবার বোঝাবার চেষ্টা করে। সে বলে, সে বাড়িতে তোমার আর ফেরা অসম্ভব, তুমি বুঝতে পারছো না সরমা। তারপর একটু থেমে আবার বলে, তোমাকে সত্যি আমি ঠকাতে চাইনি, আমি ভেবেছিলাম আমার সব কথা তুমি জানো। আর এখন জেনেও তোমার এত বিচলিত হবার কি আছে সরমা? বুঝতে পারছি না। আমাদের অতীত যেমনই কেন হোক না, এখানকার ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য নয় কি? সরমা কোনো উত্তর না দিয়ে নীরবে চলতে শুরু করে। কোথায় সে যাবে নিজেই জানে না। পৃথিবীতে কোনো আশ্রয় তার নেই, কথা সে বোঝে, তবু যাওয়া চাই। নরেনের কাছ থেকে, তার নিজের কাছ থেকে, সমস্ত পৃথিবীর কাছ থেকে তাকে বুঝি দূরে সরে যেতেই হবে। নরেন সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে, তোমারই বিপদের জন্যে আমি দায়ী সরমা, আমায় তুমি অন্তত তার প্রায়শ্চিত্ত করবার অবসরটুকু দাও। আমি শপথ করে বলছি, আমার সঙ্গে গেলে তোমার অসম্মান কখনো আমি করব না। কিন্তু সরমার থামবার কোনো লক্ষণ দেখা যায় না। কিছু দূর গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে এসে উন্মত্তভাবে ব্যাকুল স্বরে বলে, দোহাই তোমার, আমার সঙ্গে আর এসো না। একলা গেলে এখনো আমার আশ্রয় মিলতে পারে, আমার সে পথ নষ্ট করো না। এরপর নরেনের পক্ষে আর সঙ্গে যাওয়া অসম্ভব। তবু আর একবার অপরিচিত পথে গভীর রাত্রে একলা হাঁটার বিপদের কথা সে সরমাকে বোঝাতে চেষ্টা করে। কিন্তু সরমা অটল, পথ সে চেনে, তার সঙ্গে কারো যাবার প্রয়োজন নেই। নরেন আর এগুতে পারে না। ধীরে ধীরে সরমা শীতের রাতের কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। সেদিন শীতের রাত্রে একটি ক্লান্ত কাতর মেয়ে অর্ধন্মত্ত অবস্থায় কলিকাতার নিস্তব্ধ নির্জন পথে পথে কোথায় যে ঘুরে ফিরেছিল কেউ তা জানে না। শুধু এইটুকু আমরা জানি যে হঠাৎ একসময় গলির গোলক ধাঁধায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে একটি ছোট্ট রেলিং ঘেরা জমি আবিষ্কার করে। পৃথিবীতে সমস্ত দ্বার যখন বন্ধ হয়ে গেছে, তখন এই বিবর্ণ ঘাসের জমিটুকু সরমাকে বহুকালের হারানো মেয়ের মতো কোল দিয়ে তার ব্যর্থ জীবনের উপর কুয়াশার জবনিকা টেনে দিয়েছিল। বন্ধুরা,
গল্পটি এখানেই শেষ হলো। দেখলেন তো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কুয়াশা নিয়ে লেখা, কিন্তু গল্পটি পুরোপুরি শুনলে আপনারা বুঝবেন কুয়াশায় বলতে লেখক কি বোঝাতে চাইলেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে। নমস্কার।